ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আজাদ কাশ্মীর নিয়ে বা পিওকে নিয়ে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে নিয়ে। কাশ্মীর একটাই প্রদেশ ছিল ব্রিটিশ আমলে, দেশীয় রাজ্য ছিল। 565টা দেশীয় রাজ্যের মধ্যে কাশ্মীর সবথেকে একটি বড় প্রদেশ বা বড় রাজ্য ছিল। ব্রিটিশ সরকার ভারতের ভূখণ্ডকে দুইভাবে শাসন করত, কতগুলি দেশীয় রাজা বা নবাবের মাধ্যমে, সেটার সংখ্যা 565টা, আর কতগুলো স্থান ব্রিটিশ সরকার সরাসরি ভাবে ভারতকে শাসন করেছে। 1947 সালে জুন মাসে ব্রিটিশ পার্লামেন্টে ভারতবর্ষের স্বাধীনতার জন্য একটি আইন পাস হয়। এই আইনের নাম হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ভারতের স্বাধীনতা আইন। এই আইন অনুযায়ী ভারত রাষ্ট্র স্বাধীন হবে, কিন্তু ভারত ভেঙে দেশ ভাগ হয়ে দুটি রাষ্ট্র গঠিত হবে, একটা হলো পাকিস্তান রাষ্ট্র আর একটা হচ্ছে ভারত রাষ্ট্র। 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, আর 1947 সালে 15ই আগস্ট ভারত রাষ্ট্রের জন্ম হয়। তো দেশীয় রাজ্যগুলি তাদের রাজা বা নবাবের ইচ্ছার উপরে নির্ভর করছে, তারা ভারতের সঙ্গে যুক্ত হবে না পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, না সম্পূর্ণভাবে স্বাধীন থাকবে, আলাদা রাষ্ট্র গঠন করতে পারবে। রাজাদের সামনে, দেশীয় রাজাদের সামনে তিনটি অপশন ছিল। কাশ্মীর কোনো দিকে যোগ দিল না। কাশ্মীরের রাজা হরি সিং তিনি স্বাধীন থাকলেন। এইবার আগস্টে স্বাধীনতা পেয়েছে ভারত এবং পাকিস্তান, কিন্তু আগস্ট সেপ্টেম্বর মাসেই পাকিস্তানের রাজাকার বাহিনী, হানাদার বাহিনী এবং 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 কাশ্মীরের কিছু মানুষ, কিছু প্রাক্তন সেনা, দ্বিতীয় মহাযুদ্ধে যোগ দিয়েছিলেন, সাবেকি সেনা, তারা কিন্তু রাজার এই সিদ্ধান্তকে মেনে নেননি। তারা বিদ্রোহ ঘোষণা করে। এবার রাজা হরি সিং ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে স্ট্যান্ড স্টিল চুক্তি করেন, এতে চুক্তির প্রস্তাব দেন। স্ট্যান্ড স্টিল চুক্তি কি? পাকিস্তান এবং ভারতের সঙ্গে রাজা চুক্তি। এটা রাজা বললেন যে আমি সম্পূর্ণ স্বাধীন থাকব, এবং এই চুক্তি অনুযায়ী পাকিস্তানও রাজার উপরে কোনো হস্তক্ষেপ করবে না, ভারতও রাজা হরি সিং এর উপর কোনো হস্তক্ষেপ করবে না। 1947 সালে পূর্ব অঞ্চলে, কাশ্মীরের পূর্ব অঞ্চলে বিদ্রোহ শুরু হয়, এবং এই বিদ্রোহ পশ্চিম পাঞ্জাবে ছড়িয়ে পড়ে। অবিভক্ত ভারতে পাঞ্জাব প্রদেশে একটা অংশ পূর্ব আর একটা হচ্ছে পশ্চিম। পূর্ব অংশ পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়, আর পশ্চিম অংশ পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়, পূর্ব অংশ ভারতের সঙ্গে যুক্ত হয়। পশ্চিম পাঞ্জাবের রাওয়ালপিন্ডির সীমানার কে যুক্ত করতে চাই কাশ্মীর, যুক্ত করতে চাই পাকিস্তানের সঙ্গে। রাজনৈতিক এবং সামাজিক কারণে এই যুক্ত করতে চাই। রাজনৈতিক কারণে মুসলিম লীগের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। আরেকদিকে কাশ্মীরের রাজা হরি সিং তিনি কিন্তু
তিনি স্বাধীন থাকতে চান। জনগণ অধিকাংশই মুসলমান। ভারত ভাগ হওয়ার সময় পাঞ্জাবে ব্যাপক অশান্তি শুরু হয়। যেমন পাকিস্তানের পূর্ব অংশে, অর্থাৎ ভারতের পূর্ব দিকে প্রায় পূর্ব পাকিস্তান, সেখানে রাজনৈতিক অশান্তি, উদ্বাস্তু সমস্যা, তেমনি পাঞ্জাবেও উদ্বাস্তু সমস্যা এবং অশান্তি উত্তেজনা দেখা দেয়। রাজা হরি সিং এই বিদ্রোহ দমনে চেষ্টা করেন এবং কঠোর দমন নীতি গ্রহণ করেন। যেমন হায়দ্রাবাদের নিজাম জনগণকে কঠোর হাতে তাদের বিদ্রোহকে দমন করবার চেষ্টা করেন এবং তিনি স্বৈরাচারী শাসক ছিলেন, তিনি দমন পীড়ন চালিয়েছিলেন। ঠিক অতটা না হলেও কাশ্মীরের রাজা হরি সিং কঠোর হাতে কাশ্মীরের জনগণের বিদ্রোহকে দমন করবার চেষ্টা করেন। কাশ্মীরের এই জনগণের মধ্যে একটা অংশ, যারা দ্বিতীয় মহাযুদ্ধে সেনাবাহিনীতে কাজ করতেন, তারা সাবেকি সেনাতে কাজ করতেন। এবার কাশ্মীরের পশ্চিম দিকের জনগোষ্ঠী এবং সাবেকি সেনাতে যারা কাজ করতেন, তারা সবাই মিলে শিখ এবং হিন্দু নিধনের চেষ্টা করেন, হত্যা করেন এবং তাদেরকে উচ্ছেদ করবার চেষ্টা করেন। আর কিছু মানুষ আজাদ বাহিনী গঠন করেন। তারা আজাদ কাশ্মীর মানে স্বাধীন কাশ্মীর গঠন করতে চান। দক্ষিণ পশ্চিম অঞ্চলে, কাশ্মীরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আজাদ কাশ্মীর রাষ্ট্র গঠনের দাবি ওঠে। এই আজাদ কাশ্মীর গঠনের জন্য আজাদি বাহিনী তৈরি হয়। এখানে 50,000 যোদ্ধা ছিল এই বাহিনীতে এবং তারা দক্ষ সেনা ছিলেন, কারণ দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইংরেজ সরকারের পক্ষে দ্বিতীয় মহাযুদ্ধে যুদ্ধ করেছে। অল জম্মু অ্যান্ড কাশ্মীর মুসলিম কনফারেন্স একটি সংগঠন। অল জম্মু অ্যান্ড কাশ্মীর মুসলিম কনফারেন্স, এটা মুসলিম লীগের সঙ্গে আঘাত করে। তোমরা জানো যে মুসলিম লীগ 1906 সালে গঠিত হয়। মুসলিম লীগের দাবির ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্নাহ স্যার সৈয়দ আহমদের দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবি করেছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ডিভাইড অ্যান্ড রুল নীতিকে গুরুত্ব দিয়ে তারা এই ভারতকে ভাগ করে স্বাধীনতা দিয়েছে। ভারতের স্বাধীনতা তো বিপ্লবের মাধ্যমে হয়নি, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে হয়নি। যেমন আমেরিকা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বেশ কবছর ধরে, যেমন জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল বিসমার্কের নেতৃত্বে, সেখানেও তোমার 6 বছরে 3টি যুদ্ধ করে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল। এরকম ভাবে ভারতের স্বাধীনতা হয়নি। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে অক্ষর শক্তি, বিশেষ করে হিটলারের বাহিনী চরম আঘাত করে। তাতে ব্রিটিশের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি ধ্বংস হয়ে যায়। তখন ব্রিটিশ সরকার ভারতের উপনিবেশ ছেড়ে দিতে বাধ্য হয়। এটা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস বুঝতে পেরেছিল, মুসলিম লীগের নেতারা বুঝতে পেরেছিলেন। সেই কারণে তারা 1946 সালের সশস্ত্র নৌ বিদ্রোহকে, লড়াইকে সমর্থন করেনি, কংগ্রেস সমর্থন করেনি এবং মুসলিম লীগও সমর্থন করেনি। তারা সমর্থন করেনি তেভাগা কৃষকদের আন্দোলনকে, আর সশস্ত্র নৌবিদ্রোহীদের শ্রমিকরা যে সমর্থন করেছিল সেই শ্রমিকদের আন্দোলনকেও সমর্থন করে। সেই কারণেই
ক্রিস মিশন পাঠিয়েছে ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তরের জন্য, ক্যাবিনেট মিশন পাঠিয়েছে। ভারতের স্বাধীনতার আগেই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে এবং ভারতকে স্বাধীনতা দেওয়া হবে এই কথা ব্রিটিশ সরকার ভারতের নেতাদের বলেছিল এবং দিয়েছে। তার ফলেই 1947 সালে জুন মাসে ব্রিটিশ পার্লামেন্ট আইন পাশ করে। এটা খুব নজিরবিহীন যে যে সাম্রাজ্যবাদী অত্যাচারী শোষক ভারত মাতাকে 190 বছর ধরে শোষণ করেছে, সেই সাম্রাজ্যবাদী শক্তি সেই উপনিবেশের জনগণের জন্য, উপনিবেশের জনগণ কত রক্ত দিয়েছে এই স্বাধীনতার জন্য। যখন স্বাধীন হচ্ছে তখন রক্ত ঝরেনি, কিন্তু স্বাধীনতার জন্য ভারতের যুব শক্তি, নারী শক্তি অনেক রক্ত দিয়েছে, কৃষক শ্রমিক রক্ত দিয়েছে, যারা ঠান্ডা ঘরে বসে কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন তাদের কোনো ক্ষতি হয়নি। তো সেই স্বাধীনতা যা পেল, কিন্তু কাশ্মীর প্রদেশ নিয়ে একটা সমস্যা থেকে গেল। সমস্যাটা কি? যেটা আজকে আজাদ কাশ্মীর, কাশ্মীর অকুপাইড, আজাদ কাশ্মীর মানে এটা স্বাধীন কাশ্মীর পাকিস্তানের দখলে আছে, পাকিস্তান অধিকৃত অঞ্চল। এই আজাদ কাশ্মীর কি করে তৈরি হলো সে বিষয়ে আমরা আলোচনা করব। কাশ্মীর কে 1947 সালে সেপ্টেম্বর মাসেই পাকিস্তানের হানাদার বাহিনী, পাকিস্তানের রাজাকার বাহিনী এবং পশ্চিম কাশ্মীরের আজাদি বাহিনী, যে বাহিনীতে 50,000 সেনা ছিল, সেই সেনা যুদ্ধ পরিষদ গঠন করে এবং রাজা হরি সিংকে আক্রমণ করে। রাজা হরি সিং এই আজাদি বাহিনী কাশ্মীরের পশ্চিম দিকে গড়ে ওঠা এবং তারা মুসলিম লীগ, আজাদ হিন্দ, আজাদি বাহিনী এবং সেনারা একজোট হয়ে আক্রমণ করেন রাজা হরি সিংকে। কাশ্মীর দখল করে নেয় পশ্চিমের অংশকে। রাজা প্রতিরোধ করতে না পেরে দিল্লিতে পালিয়ে আসেন। এই আজাদি বাহিনী, মুসলিম লীগ এবং তার সঙ্গে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্রিটিশ এর পক্ষে যারা সেনা ছিলেন এবং আজাদি বাহিনীর 50,000 সেনা, পাকিস্তানের রাজাকার বাহিনী, হানাদার বাহিনী সব মিলে রাজাকে আক্রমণ করলে তিনি আক্রমণ প্রতিরোধে ব্যর্থ হন। পুঞ্চ, মিরপুর, মুজাফফর মানে জেলার অনেক অংশ কাশ্মীরের রাজা হরি সিং এর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 1947 সালে 21শে অক্টোবর কাশ্মীরের উত্তর পশ্চিম প্রদেশ থেকে কাশ্মীরের আন্দোলনকারীদের সঙ্গে কয়েক হাজার পাশতুন উপজাতির যোদ্ধা তারা জম্মু এবং কাশ্মীরে প্রবেশ করে। তাহলে কাশ্মীরের রাজার বিরুদ্ধে শক্তি কিন্তু প্রবল। দ্বিতীয় মহাযুদ্ধে সাবিকি সেনা, আজাদ বাহিনী এবং জম্মু কাশ্মীরের একটা দল, অল জম্মু অ্যান্ড কাশ্মীর মুসলিম কনফারেন্স, সব মিলে একজোট হয়ে এবং উত্তর পশ্চিমের কয়েক হাজার পাশতুন উপজাতির লোকেরা তারা যোদ্ধা জম্মু এবং কাশ্মীরে প্রবেশ করে। তাদের টার্গেট কি? তাদের টার্গেট হলো
কাশ্মীরকে হরি সিং এর শাসন থেকে মুক্ত করা এবং গোটা কাশ্মীরকে তোমার দখল করা। তারা যে পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে এ কথা বলছে না, হয়তো পরবর্তীকালে পাকিস্তান দখল নেবে, তার কারণ পরে আমরা দেখলাম যে ভারতের সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর যুদ্ধ হয়, যুদ্ধে পাকিস্তান হেরে যায়। তাহলে কাশ্মীরকে রাজা হরি সিং এর শাসন মুক্ত করতে চাই, আর এই যুদ্ধে নেতৃত্ব দেন আধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনী, রাজাকার বাহিনী এবং মুসলিম লীগের সংগঠন মিলিত যে আক্রমণ রাজা প্রতিরোধ করতে ব্যর্থ হন। দখলদাররা কাশ্মীরের পশ্চিম দিক মুজাফরবাদ, বারামুলা শহর দখল করে নেয়। বারামুলা শ্রীনগরের কাছেই একটি শহর। বারামুলা হচ্ছে শ্রীনগর থেকে 20 মাইল দূরে অবস্থিত। 24শে অক্টোবর রাজা হরি সিং দিল্লিতে পালিয়ে আসেন, এসে ভারতের নেতাদের কাছে সাহায্য চান। ভারতের নেতারা কাশ্মীরের রাজা হরি সিং এর কাছে প্রস্তাব দেয় যে আমরা সাহায্য করতে পারি না, তার কারণ তোমার রাজ্য স্বাধীন রাষ্ট্র, তোমাকে একমাত্র বাঁচানোর পথ হচ্ছে তোমার রাজ্য ভারতের সঙ্গে যুক্ত করো। রাজা হরি সিং আনুষ্ঠানিকভাবে চুক্তি করে ভারতের সঙ্গে কাশ্মীরকে যুক্ত করেন এবং চুক্তিপত্রে সই করেন। ভারতের সেনা কাশ্মীরে যায়। ইন দা মিন টাইম বহু জায়গা, অর্থাৎ কাশ্মীরের পশ্চিম অংশ লম্বা প্রায় 3,000-3,500 কিলোমিটার লম্বা, চওড়া 16 কিলোমিটার থেকে 25 কিলোমিটার লম্বা অংশ, এবং উত্তরের দিকে বিরাট অংশ। মোটামুটি ধরা হয় কাশ্মীরের 1/3 অংশ। তোমরা গুগলে ম্যাপটা দেখবে, পরিষ্কার হয়ে যাবে। এই অংশটা অলরেডি হানাদার বাহিনী, কাশ্মীরের আজাদ বাহিনী, পশতুন উপজাতির যোদ্ধারা মিলিত হয়ে দখল করে নিয়েছে। ভারতের সেনা গিয়ে, ভারতে তখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে। 1946 সালে ব্রিটিশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বলেছে এবং করেছে। ভারতের স্বাধীন ভারতে সংবিধান রচনার কাজও শুরু হয়েছে, কিন্তু ভারত স্বাধীন হয়নি তখন 46 সালে। সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সর্দার বল্লভভাই প্যাটেল, আর প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। সর্দার বল্লভভাই প্যাটেল তিনি সেনাবাহিনী নিয়ে গিয়ে যুদ্ধ মোকাবেলা করেন। পাকিস্তানের সমস্ত মিলিত শক্তিকে, রাজাকার বাহিনী, হানাদার বাহিনী, আজাদি বাহিনী সবকে প্রতিরোধ করতে ভারতীয় সেনা সক্ষম হয়। কিন্তু ভারতের সেনা একটা অধিকার ছিল, ভারতের রাজনৈতিক নেতাদের অধিকার ছিল, হরি সিং সই করেছে গোটা কাশ্মীর, কাশ্মীর মানে কি গোটা কাশ্মীর, কাশ্মীরের সব অংশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাহলে আইনগত দিক থেকে গোটা কাশ্মীরটাই ভারতের অংশ। কিন্তু আজাদি বাহিনী, হানাদার বাহিনী, মুসলিম লীগের বাহিনী, পাকিস্তান সেনাবাহিনী অলরেডি কাশ্মীরের
উরি, শ্রীনগর থেকে বাম দিক অর্থাৎ পশ্চিম দিক লম্বা 350 কিলোমিটার লম্বা প্রায়, এবং 16 থেকে 25 কিলোমিটার চওড়া লম্বা। আর কাশ্মীরের উপর অংশে অর্থাৎ উত্তর দিক, কাশ্মীরের উত্তর দিক তারা দখল করে আছে। এবং এই দখল মুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন সর্দার বল্লভভাই প্যাটেল। কিন্তু জওহরলাল নেহরু যে কারণেই হোক, রাজনৈতিক কারণেই হোক, অর্থনৈতিক কারণ হোক, তিনি নিষেধ করেন। এটা ভারতবর্ষের সরকারের, সেই অন্তর্বর্তীকালীন সরকারের ঐতিহাসিক ভুল। সেই অংশটা আজাদ কাশ্মীর নামে পরিচিত হলো, আর বাকিটা হলো কাশ্মীরের বাকি অংশ, মেজর পোর্শন 2/3 অংশ পার্ট ভারতের সঙ্গে যুক্ত থাকলো। আইনগতভাবে রাজা যেহেতু সই করেছেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী রাজার ক্ষমতাই চূড়ান্ত যে সে কোন দেশের সঙ্গে যুক্ত হবে, পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে না ভারতের সঙ্গে যুক্ত হবে। তো ভারতের সঙ্গে যুক্ত হয়েছে, প্রথমে স্বাধীন ছিলেন, তারপরে প্রবলেমে পড়েছেন, পুরোটাই বেদখল হয়ে যাচ্ছে। এখন রাজাকে ক্ষমতাচ্যুত করে হয়তো তখন কাশ্মীর স্বাধীন থাকতেও পারত, আবার হয়তো গোটা কাশ্মীরটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যেত। এই আজাদ কাশ্মীর এখনো পাকিস্তানের দখলে আছে। এটা একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। এখানে পুরোপুরিভাবে পাকিস্তান গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে না। আজাদ কাশ্মীর এবং ভারতের কাশ্মীর, এই অঞ্চলে তোমার এলওসি আছে, লাইন অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণ রেখা রয়েছে, আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা রয়েছে। এই ভূখণ্ড থেকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এটাকে বলা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। অর্থাৎ যে আজাদ কাশ্মীর, স্বাধীন কাশ্মীর, সে কিন্তু পুরো স্বাধীন থাকলো না। যেসব যোদ্ধা মিলিত শক্তির মাধ্যমে অল জম্মু অ্যান্ড কাশ্মীর মুসলিম কনফারেন্স, এরা যদি স্বতন্ত্রভাবে আজাদ কাশ্মীরকে পরিচালনা করত, তাহলে ভারতের এতটা চিন্তার কারণ ছিল না। এই আজাদ কাশ্মীর এর উপর পাকিস্তানের নিয়ন্ত্রণ আছে। সেখানে পাপেট গভর্নমেন্ট তৈরি করে পাকিস্তান গভর্নমেন্ট। পাকিস্তানে মিলিটারি মোতায়েন আছে। আর পাকিস্তান যে জঙ্গি রাষ্ট্র তা প্রমাণ হয়ে গেছে বহুবার। সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ইউএনওতে সাধারণ সভাতে প্রমাণ করে দিয়েছে ভারত সরকার, ভারত রাষ্ট্র। এবং সাম্প্রতিক কালে জঙ্গি দমনের যে অপারেশন সিন্দুর কাজ হয়েছে, তাতে পাকিস্তানের সেনা, পাকিস্তানের জঙ্গি ঘাঁটি 9টা ভেঙে গুড়িয়ে দিয়েছে, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এর মধ্যে আজাদ কাশ্মীরে ছিল 4টি জঙ্গি ঘাঁটি, আর 5টা হলো পাকিস্তান মূল ভূখণ্ডে। এই আজাদ কাশ্মীর, এটা গিলগিট যোদ্ধা যারা ছিল তাদের, পশতুন যোদ্ধা ছিল তাদের, আজাদ বাহিনী সব, কিন্তু তাদের যে প্রচেষ্টা ছিল স্বতন্ত্রভাবে আজাদ কাশ্মীর গঠন করা, সেই স্বপ্ন তাদের পূরণ হয়নি। এবং এখানে পাকিস্তান সরকারের কঠোর নিয়ন্ত্রণ, দমন পীড়ন চলছে। এখানে স্বায়ত্তশাসিত সরকার আছে। স্বায়ত্তশাসিত সরকার মানে কি, এখানে একটা লোকাল গভর্নমেন্ট আছে এবং এই গভর্নমেন্টের উপর পাকিস্তান গভর্নমেন্টের নিয়ন্ত্রণ আছে। মূল কথা হলো পাকিস্তানের সেনাদের অত্যাচার এই আজাদ কাশ্মীর এই জনগণের উপর। এখানে উন্নয়ন হয়নি। পাকিস্তান গভর্নমেন্ট যে ডিসিশন নিবে, সেই ডিসিশনটাই কার্যকরী হয় পাকিস্তান অকুপাইড
কাশ্মীরে, আর বাকি কাশ্মীর হচ্ছে ভারতের অন্তর্ভুক্ত। এইবার আজাদ কাশ্মীরকে কেন্দ্র করে তারা যে নিয়ন্ত্রণ করছে, ওখান থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ, সন্ত্রাসবাদীদের ঘাঁটি তৈরি করা এবং সেখানে জঙ্গি ক্যাম্প তৈরি করা, প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা, তার সঙ্গে সেনাবাহিনী যৌথভাবে ভারতের কাশ্মীরকে, জম্মু ও কাশ্মীরকে তারা দখল নিতে চায়। পাকিস্তানের দাবি ছিল যে গণভোট করতে হবে কাশ্মীরে। শুধু আজাদ কাশ্মীরটা আমাদেরই, পাকিস্তান অকুপাইড কাশ্মীর নামটার মধ্যেই তো পাকিস্তানের ওটা, কিন্তু বাকি কাশ্মীরে গণভোট করতে হবে। ভারতের জওহরলাল নেহেরু সেই সময় বলেছিলেন যে কাশ্মীরে গণভোট করতে হবে। পাকিস্তান সরকারের ধারণা যে কাশ্মীরে গণভোট হলে মুসলিম কমিউনিটির মধ্যে কমিউনাল ফিলিংসকে জাগিয়ে তুলে ভোট হলে, গণভোট, তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায়। গণভোট মানে এই, তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায় কাশ্মীর, না ভারতের সঙ্গে যুক্ত থাকতে চায়। তাদের একটা ধারণা যে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাবে কাশ্মীর। এ বিষয়ে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে দাবি করে যে গণভোট হোক। 1957 সালে এই দাবিটা পাকিস্তান সরকার দাবি করেছিল এবং এটা সিকিউরিটি কাউন্সিলে জানিয়েছিল। সিকিউরিটি কাউন্সিলের 5 জন স্থায়ী সদস্যের মধ্যে শুধু পূর্বতন সোভিয়েত আপত্তি করাতে কাশ্মীরে গণভোট হয়নি। পাকিস্তান গভর্নমেন্ট এই আজাদ কাশ্মীরের উপর যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আজাদ কাশ্মীরের মানুষের অর্থনৈতিক সমস্যা, সেখানে পলিটিক্যাল স্টেবিলিটির অভাব, মানে এতটা মানুষের দুঃখ কষ্ট যে আজাদ কাশ্মীরের জনগণ মাঝে মাঝে বিক্ষোভ করে, টায়ার জ্বালিয়ে মিছিল করে, মিটিং করে। তাদের দাবি যে আমরা ভারতের সঙ্গে যুক্ত হতে চাই, কিন্তু পাকিস্তান কঠোর হাতে দমন করছে। পাকিস্তান বালুচ প্রদেশে 1.5 কোটি লোকের উপর যেমন ধারাবাহিকভাবে আজ 20 বছর ধরে অত্যাচার করছে, বিএলএ তারা লড়াই করছে। বালুচ লিবারাল আর্মি তারা স্বাধীনতা ঘোষণা করেছে, পাকিস্তানের পতাকা নামিয়ে বালুচ প্রদেশে তাদের বিএলএ নিজস্ব পতাকা তুলে ধরেছে এবং বালুচ প্রদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র দাবি করছে। আজাদ কাশ্মীর যদি আলাদা থাকতো সেটা অন্য বিষয় ছিল, কিন্তু এটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, অর্থাৎ পাকিস্তানের দখলীকৃত সম্পত্তি। কারণ সেখানে স্থানীয় ভিত্তিতে বিভিন্ন পশতুন উপজাতি যোদ্ধা, আজাদি 50,000 সেনা, রাজাকার বাহিনী, গিলগিট যোদ্ধা, যাই বিভিন্ন অংশ যোদ্ধাদের থাকতে ছিল। তার মধ্যে প্রত্যক্ষভাবে পাকিস্তান এবং ভারতের সেনার যুদ্ধ হয়। এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়। এই পাকিস্তান অকুপাইড যে অংশ, তোরা ম্যাপে দেখবে যে লম্বা হয়ে কাশ্মীরের, আমাদের যে কাশ্মীর, জম্মু কাশ্মীর, সেই রাজ্যের বাঁ দিকে লম্বা হয়ে আজাদ কাশ্মীরের অংশ, আর উপরের দিকে গিয়ে অনেকটাই আজাদ কাশ্মীরের অংশ। উপরের অংশ দিয়ে চীন অর্থনৈতিক করিডোর তৈরি করেছে, অর্থনৈতিক রাস্তা। 1962 সালে ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয়। চীনের সঙ্গে ভারতের পঞ্চশীল চুক্তি হয়েছিল, 5টা শর্ত ছিল চুক্তি। একে অপরকে আক্রমণ করবে না, একে অপরের ভূখণ্ডে বা আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে না,
ইত্যাদি ইত্যাদি। 5টা। এবার চীন এই চুক্তিকে মর্যাদা না দিয়ে 1962 সালে ভারতকে আক্রমণ করে। এই যুদ্ধে ভারত পরাজিত হয় এবং লাদাখের একটা অংশ, সেটা হলো লাদাখের একটা অংশ আকসাই অঞ্চল, এই অঞ্চলটা চীন দখল করে আছে 1962 সাল থেকে। এই আকসাই অঞ্চল, এটা কিন্তু আকসাই চীন নামে পরিচিত। ওটা আমাদের ভারতের ভূখণ্ড ছিল। এবার এবং আমাদের কাশ্মীরের উত্তরে বর্ডার হচ্ছে চীনের বর্ডার আছে, আর বাঁ দিকে আছে তোমার পাকিস্তান বর্ডার। বাঁ দিকে ম্যাপের উপরের দিকে উত্তর, বাঁ দিকে পশ্চিম, তাহলে পশ্চিম দিকে আছে। এইবার চীন এই কাশ্মীরের কিছু অংশ চীনের দরকার ছিল। চীন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করে চীন সবসময়ই পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে কাজে লাগিয়েছে এবং আজাদ কাশ্মীর এর একটা অংশ চীনকে রাস্তা তৈরি করতে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলছি এই কারণে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর পাকিস্তান দ্বারা নিয়ন্ত্রিত। সেখানে গভর্নমেন্ট থাক, প্রশাসন থাক, সবটাই পাপেট হিসাবে কাজ করে। এটা পাকিস্তানের অংশই বাস্তবে আমরা বলতে পারি। এই পিওকে, এই পিওকের একটা অংশ দিয়ে চীন রাস্তা করে তার মধ্য দিয়ে চলে গিয়েছে পাকিস্তানের বালুচ প্রদেশের মধ্য দিয়ে ইরানে রাস্তা গিয়েছে, আবার বালুচ প্রদেশের মধ্যে দিয়ে রাস্তাটা গিয়েছে তোমার আফগানিস্তানে। তাহলে বোঝো আফগানিস্তান মানে বালুচ প্রদেশটা, এই বালুচ প্রদেশটা কত গুরুত্বপূর্ণ, চীনের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য চীন পাকিস্তানকে হাত রাখে, প্রচুর সুদে অর্থ ধার দেয়, অস্ত্র বিক্রি করে এবং পাকিস্তানকে যে অস্ত্র চীন দিয়েছিল ডিফেন্স সিস্টেম, বিভিন্ন এয়ারপোর্টে সেখানে ডিফেন্স সিস্টেম কিন্তু ভারতের সেনারা গুড়িয়ে দিয়েছে। এতে প্রমাণিত হয়েছে ভারতের যে ব্রহ্মস্ত্র সেটা কিন্তু চীনের ডিফেন্স সিস্টেমকে ব্যর্থ করে দিয়েছে। আবার ভারতের ব্রহ্মস্ত্র আমেরিকার F-16 বোমারু বিমান তাকেও ধ্বংস করেছে এবং নামিয়ে নিয়েছে। আবার তুরস্ক যে অস্ত্রে দিয়ে ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে করে দিয়েছে সেটা পরাজিত হয়েছে। তাহলে আজকে পিওকে এই বিষয়টাকে নিয়ে পাকিস্তান আজকে কিন্তু বিরাট চিন্তায় পড়ে গেছে। পিওকে ভারতবর্ষের 142 কোটি মানুষ যদি ভাবে, নিরপেক্ষভাবে যদি আমরা ভাবি, আমাদের মধ্যে জাতীয়তাবাদ, আমাদের মধ্যে দেশপ্রেম, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, সবারই বিভিন্ন ধর্মের মানুষ আছে ভারতবর্ষে, বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে, বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক বৈষম্য আছে। যত কিছুই বৈচিত্র্য পার্থক্য থাক না কেন, আমরা ভারতবাসী, আর ভারতবাসী হিসাবে আমাদের বক্তব্য যে গোটা কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, অকুপাইড কাশ্মীর নয়। এই অকুপাইড কাশ্মীর ভারতেরই। ভারতের 1947 সালের ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের একটা ঐতিহাসিক ভুলের জন্য আজকে ভারতবর্ষের মানুষকে খেসারত দিতে হচ্ছে। এই ভুল হতে পারে সমকালীন রাজনৈতিক পরিস্থিতিতে, কিন্তু ভুল সংশোধন করতে হবে। রাষ্ট্র একটা ধারণা মাত্র, রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান, সরকার পরিবর্তনশীল, সরকার যাবে আসবে, কিন্তু ভারতবর্ষের মানুষ জেনারেশন টু জেনারেশন বসবাস করবে। যখন যারাই আসুক তারা সবাই ভারতবাসী। তাই আমাদের এখানে
এই যে আজাদ কাশ্মীর, POK, এটাকে আজাদ না বলে আমাদের মানুষের মধ্যে ধারণা গড়ে তুলতে হবে। কি গড়ে তুলতে হবে? যে আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর নয়, আজাদ নয়, স্বাধীন নয়, ওটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত। এখন কথা কি, একটা লাইন অফ কন্ট্রোল তৈরি হয়ে গেছে, আন্তর্জাতিক আইন আছে সেখানে। ইউএনওকে ভারত জানিয়েছে যে কাশ্মীর এবং পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হয়েছে 47 সালে, সেখানে সেখানে একটা লাইন অফ কন্ট্রোল ইউএনওর নেতৃত্বে তৈরি হয়েছে। তাহলে সেই লাইন অফ কন্ট্রোলকে ভারত যদি ওভারটেক করে, আক্রমণ করে আজাদ কাশ্মীরকে, সেখানে কিন্তু ভারতের দোষ এসে যাবে, বা ভারতকে সেই ঝুঁকিটা নিতে হবে। ভারতের দোষ তো অনেক ক্ষেত্রে এসে যায়, যেমন পোখরানে 1978 সালে পরমাণু বোমা যখন বিস্ফোরণ ঘটালো পরীক্ষামূলক ভাবে, তখন ভারতের বিরুদ্ধে পশ্চিমী দেশগুলো রেড়ে করে উঠেছিল। কে বিরোধিতা করেনি? একমাত্র সোভিয়েত রাশিয়া বাদ দিয়ে, সোভিয়েত ইউনিয়ন বাদ দিয়ে ইংল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, এই যে চারটি বড় শক্তি, পাঁচটা বড় শক্তির মধ্যে বিগ পাওয়ার, সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বার, তাদের চারটির মধ্যে তাদের পাঁচটার মধ্যে চারটি সবসময়ই ভারতের বিরুদ্ধে। আমেরিকা সবসময়ই আজাদ কাশ্মীরে যে উত্তেজনা, আজাদ কাশ্মীর থেকে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ ধারাবাহিকভাবে 1947 সাল থেকে চালিয়ে গেছে, সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়েছে, টাকা দিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র এখনো টাকা দিয়ে যাচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে উপরে উপরে বন্ধুত্ব করে, মধ্যস্থতাকারী বলছে, কিন্তু কিসের মধ্যস্থতাকারী আমেরিকা? তার কারণ আমেরিকায় তো সন্ত্রাসবাদী ঘাঁটি তৈরি করতে টাকা দিয়েছে, আমেরিকায় তো যুদ্ধ বিমান বিক্রি করেছে পাকিস্তানকে, আর এই যুদ্ধ বিমান তো সেনার পাশাপাশি সন্ত্রাসবাদীদের যুদ্ধ বিমান, সেনা অস্ত্রগুলি সন্ত্রাসবাদীরাও ব্যবহার করে। সন্ত্রাসবাদী এবং পাকিস্তান সেনা ও পাকিস্তান সরকার একাকার হয়ে গেছে, মিলেমিশে গেছে। আমলা, সন্ত্রাসবাদী, পাকিস্তান সেনা এবং পাকিস্তান জনপ্রতিনিধি সবাই ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে। পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের যেভাবে হত্যা করেছে, পোলামতে যেভাবে আমাদের সেনাদের হত্যা করেছে, এবং আজকে 76-77 বছর ধরে টুকটাক করে ভারতের বহু সেনাকে মেরে দিয়েছে। ভারতের সেনা যে কত বড় শক্তিশালী আর ভারতের অস্ত্র যে কত বড় শক্তিশালী, সেটা এই এই অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে প্রমাণ দিয়েছে। পাকিস্তান স্বীকার করেনি প্রথমে তাদের যে কতটা ধ্বংস হয়েছে, কিন্তু বিভিন্ন দেশের ক্যামেরাতে উঠে এসছে তাদের ধ্বংস কতটা হয়েছে। এবং আজাদ কাশ্মীর আজকে চীন সবসময় আমাদের বিরুদ্ধে লাগিয়েছে। বর্তমানে যেমন আজাদ কাশ্মীর আমাদের বিব্রত করেছে দীর্ঘদিন ধরে, আজাদ কাশ্মীর ভারতে নিয়ে আসলে আজাদ কাশ্মীরের একটা অংশ হচ্ছে কার্গিল, সেখানে 1999 সালে যুদ্ধ হলো। পাকিস্তানের পূর্ব পাকিস্তানে লোকদের বঞ্চিত করেছে, হত্যা লীলা করেছে। ভারত মানবিক কারণে পূর্ব পাকিস্তানের লোকদের আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে। ভারতবর্ষের মানুষ না খেয়ে খাবার দিয়েছে, এবং আমাদের সেনারা অনেক প্রাণ দিয়েছেন, সেই প্রাণের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। সেখানে তো আমেরিকা তো পাকিস্তানের পক্ষে 7টা সমুদ্রে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। তাহলে এখানে আমেরিকার ভূমিকা আমাদের বুঝতে অসুবিধা হয় না। তাই আজকে ভারত সরকার এটা ঘোষণা করেছে, জল আর রক্ত একসঙ্গে বইবে না। বাণিজ্য করতে গেলে শান্তি দরকার, পরিবহন বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে গেলে উভয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা দরকার। কিন্তু তুমি ভারতবর্ষের ভূখণ্ডে এসে
ভূখণ্ডে সে তুমি সাধারণ মানুষের উপর হত্যা করবে এবং এবং এই অপারেশন সিন্দুরের সময় ভারতের নিরীহ মানুষের উপরে তারা আক্রমণ করেছে এবং নিরীহ মানুষকে হত্যা করেছে। এই সমস্ত ছবি, সমস্ত পিকচার, তারা যে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত, তাদের সরকারি পক্ষ থেকে নিহত সন্ত্রাসবাদীদের 1 কোটি করে টাকা, এক পরিবারে 14 কোটি টাকা এই যে প্রদান করা, আর এই টাকাটা আইএমএফ থেকে এসেছে, আর এই টাকা আইএমএফ এর টাকা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা। সুতরাং আজাদ কাশ্মীর সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। আজাদ কাশ্মীর হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। আজাদ কাশ্মীর যদি ভারতের দখলে আসে, তাহলে পাকিস্তানের পক্ষে একটা মারাত্মক ভৌগোলিক সীমানার পরিবর্তন ঘটবে। বালুচ প্রদেশ যদি আলাদা স্বাধীন হয়ে যায়, তাহলে পাকিস্তান রাষ্ট্রের পক্ষে তার সার্বভৌমত্ব রক্ষা করে। শুধু ভারত অনেক মানবিক, তারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা চাই। ভারতের আদর্শ এটা, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু পাকিস্তান সবসময়ই ভারতের সঙ্গে শত্রুতা করে গেছে। চীনের কথা শুনে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনে এখন চীন এবং তুরস্ক মার্কিন এদের কথা অ্যাক্টিভলি শুনছে। সুতরাং বাংলাদেশ যে রাষ্ট্র তৈরি হয়েছে 1971-এর 16ই ডিসেম্বর, বাংলাদেশ জাতি এটা ভুলে যায়, তাদের কৃতজ্ঞতা বোধের অভাব আছে। বাংলাদেশের যে মৌলবাদী শক্তি ডক্টর ইউনূস সরকার, চীনের সঙ্গে গোপন চুক্তি, বাংলাদেশের মাটিকে চীন ব্যবহার করবে, আর ভারতের উত্তর পূর্ব সীমান্তে যে 7টা রাজ্য মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ, এই 7টা রাজ্যকে 7 সিস্টার বলা হয়, এটাকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাইছে এবং বাংলাদেশের মাটিকে চীন ব্যবহার করবে এ কথা বলছে। বাংলাদেশে সামরিক ঘাঁটি তৈরি করার কথা বাংলাদেশ সরকার ভাবছে এবং চীন হয়তো করবে, কিন্তু এতে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে কিনা এটা খুবই সন্দেহের ব্যাপার। তো যাই হোক, আমরা দেখলাম যে আজাদ কাশ্মীর একটা স্বাধীন কাশ্মীর, এটা কিন্তু এটা পাকিস্তান অকুপাইড। আর আরেকটি বিষয় আমি ভুলে গিয়েছি, যখন আজাদ কাশ্মীর হলো তার প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন আব্দুল হামিদ খান। আব্দুল হামিদ খান ওই কাশ্মীরের যে অংশে যুদ্ধ হয়েছিল এবং তারা দখল নিয়েছিল, সেই অংশের রাজনীতিবিদ, তিনি যোদ্ধা, এই আব্দুল হামিদ, তিনি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমাদের ভারতবর্ষে যখন স্বাধীন হলো, কাশ্মীর যখন ভারতের অংশ হলো, তখন কাশ্মীরেও প্রধানমন্ত্রীর পদ তৈরি হয়েছিল এবং কাশ্মীরের রাজপ্রমুখের পদ তৈরি হয়েছিল। এটা ভারতবর্ষের অন্য রাজ্যের ক্ষেত্রে ছিল না। 370 ধারা অনুযায়ী কাশ্মীরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে, সাম্প্রতিককালে 2019-20 কাশ্মীর আজকে একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। 370 ধারাকে বিলুপ্ত করা হয়েছে। 370 ধারা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। যাই হোক, এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর সম্পর্কে আজকের এই ভিডিও তোমরা ভালো করে দেখবে। এটা ম্যাপটা দেখে পড়লে খুব ভালো হবে। তাহলে তোমরা বিএলএ, যেটা আমি ভিডিও করেছি, বালুচিস্তান প্রদেশ, সেখানে তোমার বিএলএ অর্থাৎ বালুচ লিবারাল আর্মি, তাদের উদ্দেশ্য, এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরে
যদি ভারতের আইনগত দিক থেকে ভারতের, কিন্তু যেহেতু এখন লাইন অফ কন্ট্রোল আছে, সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে বিতর্কিত, কিন্তু আন্তর্জাতিক সমর্থন বিশ্ব জনমত ভারতের ফেভারে। তবে একথা মনে রাখতে হবে, ভারতের উন্নতি বহু দেশই সহ্য করতে পারবে না, প্রতিবেশীরা তো নয়, বিশেষ করে চীন বিশ্বে 1 নম্বর শক্তিতে যাওয়ার চেষ্টা করছে। ভারতের এই যে উত্থান, বিশেষ করে অপারেশন সিন্দুর মধ্য দিয়ে ভারতের সামরিক শক্তি বৃদ্ধি এবং ভারত থেকে বিভিন্ন দেশ সামরিক অস্ত্র কেনার জন্য উদ্যোগ গ্রহণ করছে। এমনিতেই এই অপারেশন সিন্দুরের আগেই প্রায় 90টা দেশ ভারত থেকে অস্ত্র কেনে। ভারতেও অন্য দেশের অস্ত্র কিনে, কিন্তু ভারতের অন্য দেশের অস্ত্র কিনে তার সঙ্গে নিজস্ব প্রযুক্তি দিয়ে অস্ত্রগুলোকে আরো উন্নত করে ফেলেছে। যাই হোক, মানে পাকিস্তানের বিদেশ নীতি যদি চেঞ্জ না করে, তাহলে পাকিস্তান কিন্তু ভিখারি দেশে পরিণত হয়েছে, আরো ভিখারিতে পরিণত হবে। তাই ভারতের অভ্যন্তরে যে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী তৈরি হচ্ছে, বিভিন্ন সেখানে ধরা পড়ছে, গোয়েন্দারা উদ্ধার করে ফেলছে, এটাকে ভারত সরকারকে কঠোর হাতে দমন করতে হবে। আভ্যন্তরীণ ক্ষেত্রে আজাদ কাশ্মীরে তো সেখানে পাকিস্তান ঘাঁটি তৈরি করেছে, ঘাঁটি ভেঙে দিয়েছে, মানে আবারও ঘাঁটি তৈরি হবে না এমন কোনো কথা নাই। তার কারণ বিশ্বে বহু দেশে জঙ্গি সংগঠন আছে, বাংলাদেশের মাটিতে বহু জঙ্গি ঘাঁটি তৈরি হয়েছে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে, সেই সরকার বহু জঙ্গি সংগঠনের যারা সন্ত্রাসবাদী জঙ্গি মানব সভ্যতা ধ্বংস করতে চায় এমন ব্যক্তিদের জেল থেকে ছেড়ে দিয়েছে। তারা ভারতের মধ্যেও অনেকে ঢুকে পড়েছে এবং ভারতের গোয়েন্দা দপ্তর, ভারতের প্রশাসন তাদেরকে চিহ্নিত করে ধরেও ফেলছে, তাদের যথাযথ শাস্তি দেবে, এটা আমরা ভারতবাসী হিসেবে আশা করি। যাই হোক, পিওকে এটা এমন, পিওকে যে বর্ডার লাইন, সেটা বিশ্বের সব থেকে বিপজ্জনক বর্ডার লাইন আমরা বলতে পারি। এই কাশ্মীর সমস্যা বিশ্ব রাজনীতিতে তোলপাড় হয়ে যায়। কাশ্মীরকে কেন্দ্র করে বিশ্বের শক্তিশালী দেশগুলি দ্বিধাবিভক্ত হয়ে যায়। তবে ভারতের সেই রকম শক্তি ছিল না বলে ভারতকে কোণঠাসা করেছে চীন, ভারতকে কোণঠাসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতকে কোণঠাসা করেছে ইংল্যান্ড, ভারতকে কোণঠাসা করেছে ফ্রান্স। আজকের পরিস্থিতিতে আমেরিকা ধমকাতে চমকাতে পারে না। ইংল্যান্ড এবং ফ্রান্স ভারতকে সমীহ করে চলছে। অস্ট্রেলিয়া, জাপান, এই সমস্ত দেশ, ব্রাজিল, রাশিয়া, এই সমস্ত দেশের অধিকাংশ দেশের সঙ্গে, প্রায় দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক স্থাপিত হয়েছে এবং ভারতের বাণিজ্যিক সম্পর্ক, অস্ত্রের ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্ক অনেক উন্নত মানের। এবং আমরা আশা করব যে পিওকে কে পাকিস্তান গভর্নমেন্ট আর সেইভাবে ব্যবহার করতে পারবে না, আর যদি ব্যবহার করে ভারতও ছেড়ে কথা বলবে না। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।